তোমার কাছে পাবলিক সার্ভিস এই কথাটা ঠিক কি অর্থ? আমার কাছে না পাবলিক সার্ভিস হচ্ছে এটা হচ্ছে না নয়, এটা হতে হবে এবং মানুষের কাছে পৌঁছতে হবে। আমি সবসময় এটা আগেও বলেছি যে যখন ওই করোনার সময় লোককে ওই এক প্যাকেট খাবার দিয়ে একটা ছবি তুলতো না, আমার খালি মনে হতো যে সোশ্যাল সার্ভিস করার জন্য একটা ক্যামেরাম্যানের প্রয়োজন পড়ে না। এই রিটার্নের যে মোটিভেশন সেটা কি আইডিওলজিক্যাল না পার্সোনাল? আমার আর শোভনের ক্ষেত্রে না আমরা সবসময় রাজনীতির আঙিনাটাকে দেখি যে এর সঙ্গে মূল্যবোধ কতটা মিলছে, তাহলে সেখানে থাকতে পারবো, আদারওয়াইজ এটা তোমার ক্ষেত্র নয়। ওই একদিনের দেখা, একদিনের মিটিং, তারপরেই তোমার I ডিসিশন। realize that I must come back because he breathes his party. মানে ওর দলটাকে কি করে ভালো রাখবে, কি করে মানুষের কাছাকাছি রাখবে, যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, তার জন্য ওর ওই পরিশ্রমটা দেখার পর আমার মনে হয়েছে যে আমার যদি 1% কন্ট্রিবিউট করা থাকে, আই মাস্ট কাম ফর। যদি রাজ্যের পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার একটা কিছু যদি পরিবর্তনের সুযোগ পেতে বা সুযোগ পাও, তাহলে কি পরিবর্তন করতে চাইবেন? আমার একটাই পরিবর্তন মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় একটা স্থিতাবস্থা ইমিডিয়েট আসা দরকার। এই ডোলড্রাম আমার মানে ভীষণ কষ্ট দেয়, জানো তো, যে কিছু মানুষ রাস্তায় সর্বক্ষণ আন্দোলন করছে, আবার কিছু মানুষ চাকরি পেয়েও হারিয়ে ফেলছে। এই যে সবসময় একটা অনিশ্চয়তা আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করছে না, তার ভিকটিম একটা প্রজন্ম হবে। এবারে ফিরে আসি একটু তোমার রাজনীতির আঙিনার দিকে। রিসেন্টলি তুমি আবার রিজয়েন করেছো শোভনদার সঙ্গে তৃণমূল কংগ্রেসে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। এই যে ডিসিশনটা মানে বা এই রিটার্নের যে মোটিভেশন, সেটা কি আইডিওলজিক্যাল না পার্সোনাল? দেখো, একটা জিনিস হচ্ছে আইডিওলজিক্যাল ছাড়া তো এটা সম্ভবই নয়, কারণ পলিটিক্যাল লাইফটায় আইডিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ অফ আস। আমার আর শোভনের ক্ষেত্রে না আমরা সবসময় রাজনীতির আঙিনাটাকে দেখি যে এর সঙ্গে মূল্যবোধ কতটা মিলছে, তাহলে সেখানে থাকতে পারবো, আদারওয়াইজ এটা তোমার ক্ষেত্র নয়। মানে এটা আমাদের কাছে সবসময় খুব গুরুত্বপূর্ণ। এবং যদি তুমি আমাকে একদম স্ট্রেট অ্যাওয়ে বলো যে হোয়াট অ্যাকচুয়ালি ট্রিগার্ড ইউ টু জয়েন তৃণমূল অর রিজয়েন, আমি ছেড়েছিলাম তৃণমূল প্রচন্ড অভিমান নিয়ে, এবং there was so much of bitterness against so many people, যারা অকারণে তখন আমার মনে হয়েছে যে আমার পার্সোনাল লাইফে ঢুকছে, আমাকে বদনাম করছে, হ্যারাস করছে। when I met অভিষেক ব্যানার্জি, অ্যান্ড ট্রাস্ট মি, আমি ভীষণ অ্যাপ্রিহেনশন নিয়ে গেছিলাম যখন শোভনার আমি প্রথম দেখা করতে যাই, বিকজ মমতা ব্যানার্জিকে আমি অনেকবার তার আগে মিট করেছি। শি ইজ ভেরি অ্যাফেকশনেট। মানে আমি বলছি, চিফ মিনিস্টার হিসেবে তো আমি নবান্নে ওনাকে মিট করিনি, আমি ওনাকে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, এবং সেখানে আমার কোনোদিন মনে হয়নি শোভনের সঙ্গে মন কষাকষির একটা বড় কারণ আমি, কারণ আমি বসে আছি সেখানে, অ্যান্ড শি হ্যাড বিন সো নাইস অ্যান্ড কাইন্ড, যে আমার কখনো মনে হয়নি। কিন্তু নিশ্চয়ই দূরত্ব ছিল শোভনের সঙ্গে, নয়তো কেন শোভনে ফিরে আসতে 8 বছর লেগে যাবে। যখন অভিষেকের কাছে আমরা যাচ্ছি, আমার তখন মাথার মধ্যে ঘুরছে যে এই ছেলেটি যেদিন থেকে রাজনীতিতে এসছে সেদিন থেকে আমি একমাত্র অভিষেক ব্যানার্জিকে আমি সবসময় অন্যের চোখ দিয়ে দেখেছি। যে যেরকম সিনিয়র লিডাররা পোর্ট্রে করেছে, আমার মনে হচ্ছে যে উনি ওরকমই। অ্যান্ড আই হ্যাড লটস অফ অ্যাপ্রিহেনশন। আমার মনে হচ্ছিল উইল বি অ্যাবসলিউটলি অ্যারোগেন্ট। আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আই হ্যাড বিন সো জাজমেন্টাল। আমি প্রথমবার আমার মনে হতো আই এম নট অ্যানালিটিক্যাল। আমি এত হার্শলি ক্রিটিসাইজ করতাম অভিষেক ব্যানার্জিকে। আমার মনে হতো যে এটা আমি কেন করি? আমি নিজেকেও প্রশ্ন করতাম যে আমি কেন এতটা ক্রিটিসাইজ করি? তখন আমার মনে হতো যে আসলে আমার মাথার মধ্যে ওই ইনপুটস গুলো না কাজ করে, যে হি ইজ অ্যারোগেন্ট, হি ডাজন্ট নো হাউ টু রেসপেক্ট সিনিয়র্স। হ্যাঁ, এবং মনে হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন করে এসেছে, তাহলে বোধহয় হেলিকপ্টার থেকে নেমে যে নতুন নেতারা তৈরি হয়, হি মাস্ট বি সামওয়ান লাইক দ্যাট। অ্যান্ড আই টেল ইউ, মানে আমি প্রথম যখন ঘরটায় ঢুকেছি, তার আগে আমি শোভনকে বলেছি, এটা হয় না যে তুমি একা যাও, আমি যাবো না। বিকজ যে লোক
নিশ্চয়ই কোনো না কোনো সময় তার কানে ঢুকেছে যে বৈশাখী ব্যানার্জি সেজ অল দিস থিংস ইন হুম পাবলিক মিডিয়া। হুম মানে হুম এটা নয় যে আমি আড়ালে গিয়ে কোনো পিএনপিসি করেছি, আমি তো মিডিয়ায় একটা স্ট্যান্ড নিয়ে কথা বলছি। তো আমাকে বলল যে বৈশাখী অভিষেক আমার কোলে বড় হয়েছে। তো ওকে আমি জানি ওর প্লাস পয়েন্টস ওর ভার্চুস কি কি আছে, কাজেই ডোন্ট বি সো শেকি। তুমি দেখা তো করো, তুমি কথা তো বলো। এবং প্রথমবার আমাকে লোকে বলে যে আমি গুড টকার। আই ওয়াজ ফাম্বলিং, আই ওয়াজ নট হ্যাভিং ওয়ার্ডস, কারণ আমার তো ভেতরে গিল্ট ফিলিংটা কাজ করছে যে সামনে এসে যে বসেছে একেই কি আমি এত ক্রিটিসাইজ করছি, কারণ হি ইজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট পার্সন ফ্রম হোয়াট আই পোর্ট্রেট। ওকে এর থেকে বেশি গিল্ট ফিলিং তোমার কিছু হতে পারে না, যে তোমার মনের মধ্যে চলছে যে তুমি কমপ্লিটলি ব্যর্থ ছিলে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, বিকজ তুমি তোমার চোখ পুরো বন্ধ রেখে অন্যের চোখ দিয়ে তুমি একজনকে জাজ করছো, অ্যান্ড দিস পার্সন ইজ সো ডিফারেন্ট। হ্যাঁ, এবং বিশ্বাস করো যখন আমি অভিষেক যখন কথা বলছি, যখন ওর ভাবনা চিন্তা ব্যক্ত করছে, যখন পার্টিকে নিয়ে চিন্তা কথা বলছে, যেভাবে কমিটমেন্ট টুয়ার্ডস পিপলের কথা বলছে, and there was one fascinating line uttered by him which ওকে actually brought me back to my senses. ওকে বলল যে দেখো শোভনদা, বৈশাখী, তোমরা দুজনই ভাববে যে দিনের শেষে না মানুষের থেকে বড় কথা কেউ বলবে না, তুমিও বলবে না, আমিও বলবো না। মানুষ চাইলে আমরা আছি, মানুষ না চাইলে আমরা নেই। অ্যান্ড দিস ইজ হোয়াট শোভন টেলস মি অলওয়েজ। মানে আমাকে রাজনীতি মুখী করার জন্য শোভন আমাকে একটা দিন শুধু না ঘুরিয়েছিল। ও আমাকে দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে গেছে বেড়াতে যাওয়ার না, হুম হুম ঠিক আছে? আমি তো নাচতে নাচতে চলে গেছি, বেড়াতে গেছি। বেড়াতে গিয়ে আমি দেখছি একে বলছে নাম ধরে, ওকে নাম ধরে ডাকছে, তোর জ্যাঠার মেয়েটার বিয়ে হয়েছে কিনা, অমুকের কাকার মেয়ের ট্রিটমেন্ট হয়েছে কিনা। আমি তখন ভাবছি কি এটা বোধহয় শো অফ করছে। আমি বলছি, "একটু সত্যি এদের সবার নাম জানো?" বলছে, "হ্যাঁ।" আমি, "কিন্তু তুমি তো এখানকার বিধায়ক নয়।" বলছে, "কিন্তু আমি দক্ষিণ চব্বিশ পরগনা চালিয়েছি বৈশাখী, আমাকে তো চিনতেই হবে।" তো এই যখন দিনের শেষে ও ফিরে এলো হোটেলে, তখন আমাকে বলল, "বৈশাখী কেমন লাগলো সারাটা দিন?" আমি বললাম, "হ্যাঁ, কি সুন্দর সমুদ্র দেখেছি, এত এত মানুষের সঙ্গে দেখা হয়েছে।" বলছে, "হ্যাঁ, ওইটা বলো, সেকেন্ড পার্টটা যেটা বলছিলে।" তখন আমি বললাম, "কি?" বলছে, "এই যে এত মানুষের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো কিনা?" আমি বললাম, "হ্যাঁ, কত মানুষকে নতুন করে চিনলাম, কত সংস্কৃতি, নতুন নতুন ধরনের, বা একেকটা বাড়ির একেকটা সংস্কৃতি থাকে, সেটা চেনা।" বলছে, "এইটাই রাজনীতি সাহায্য করে। রাজনীতি তোমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। মানুষের মাথার উপর পা তুলে চলার জন্য রাজনীতি নয়।" তো এইটা ছিল শোভনের আদর্শ। আর সেখানে আমি দেখছি অভিষেক এত ছোট বয়স, সে বলছে, আর এমন একটা সময় বসে বলছে যখন মানুষ হচ্ছে সবচেয়ে খারাপভাবে ট্রিটেড। আমাদের ভারতীয় রাজনীতিতে তুমি দেখবে সবচেয়ে যদি টেকেন ফর গ্রান্টেড হয়, দ্যাট ইজ কমন পিপল। হুম হুম হ্যাঁ, মানে তাদের অস্তিত্বকে কেউ স্বীকার করে না। আর একটি তরতাজা ছেলে যে একটা ইউথ আইকন, মানে আমি সবসময় শোভনকে বলতাম যে, "শোভন, আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে একদম সামান্য একজন যুব নেতা তার জন্মদিনের ঠিক ১২টায় অভিষেক উইশ করে। কারণ ১২টা ৫-১০ এর মধ্যে সেটা ফেসবুকে আপলোডেড হয়। আমরা তোমরা কিন্তু কেউ এইভাবে না পিপলের সঙ্গে কানেক্ট করো না।" এটা আমি অনেক আগে থেকে ওকে বলতাম। হুম এবং হুম শোভন বলতো যে, "তাই, তাই এগুলো করে।" এবং আমি সেদিন বুঝলাম যে এই যে অভিষেক সেনা, হুম? বা এই আমি অভিষেকের অনুগামী, এই কথাগুলো কোথা থেকে তৈরি হয়েছে, এর পেছনে না একদম একটা নির্ভেজাল আবেগ আছে। কারণ আমরা সবসময় বলতাম মমতা ব্যানার্জি একটা আবেগের নাম। এবং আমার কিরকম মনে হতো যে মমতা ব্যানার্জির পরে কে? হুম মানে একটা প্রচন্ড ভ্যাকুয়াম লাগতো। বাট মানে শি হ্যাজ ফ্যাসিনেটিংলি ট্রেন্ড অভিষেক। আর অভিষেকের নিজের ভেতরে সেই মেটেরিয়াল আছে। যে ও যে বাড়িতে জন্মেছে, সেখানে তো ধরো বাতাবরণটাই এমন যে তারা মানুষের সঙ্গে বড় হয়েছে। কিন্তু একটা একটা ছেলে যে ঝকঝকে ইংরেজিতে কথা বলে, নির্ভুল হিন্দিতে কথা বলে, বাংলায় যখন কথা বলে সুন্দর লাগে শুনতে। একদম ভীষণ প্রেজেন্টেবল, অল ইন্ডিয়া পলিটিক্স এ যখন কথা বলে মাথা উঁচু হয়ে যায় যে ঠিক আছে, বাংলা থেকে এত সুন্দর কথা বলার ছেলে আছে। সে এত হাম্বল হতে পারে। সো দ্যাট আমার সেকেন্ড ইনিংস কিন্তু রাজনীতিতে শুরু হয়েছে
বিকজ আই স্টার্টেড অ্যাডমায়ারিং অভিষেক। মানে আমার ওই মনে হলো একদিনের দেখা, একদিনের yes, মিটিং, yes, তারপরেই yes, তোমার I ডিসিশন। realized that I must come back because he breeds his party. মানে ওর দলটাকে কি করে ভালো রাখবে, কি করে মানুষের কাছাকাছি রাখবে, যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, তার জন্য ওর ওই পরিশ্রমটা দেখার পর আমার মনে হয়েছে যে আমার যদি 1% কন্ট্রিবিউট করা থাকে, আই মাস্ট কাম ফরওয়ার্ড। শোভনের তো একদম। একটা বড় রোল থাকবে হয়তো, ও অনেক বড় মাপের রাজনীতিবিদ, দিদিমণি ওর কাছে একদম লাস্ট কথা। কিন্তু আমি বলি যে আমাদের বাড়িটা খুব সুন্দরভাবে ব্যালেন্স, মানে ও যতটা দিদিমণি অন্তঃপ্রাণ, আমি অভিষেককে ততটা ভালোবাসি আর ততটাই শ্রদ্ধা করি। আমি দিদিমণিকেও ভালোবাসি, কিন্তু আমার কাছে আমার মনে হয় যে আই ক্যান কানেক্ট উইথ অভিষেক ইন আ বেটার ওয়ে দ্যান মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জিকে আমি অত অত না বোঝার সুযোগ পাইনি, কারণ ওনার সঙ্গে আমার কখনো রাজনৈতিক কোনো কথা হয়নি। ওনার সঙ্গে যখনই কথা হয়েছে আমার ওনাকে বাড়ির বড় দিদির মতোই মনে হয়েছে। মানে একদম। শোভনের কি করে খেয়াল রাখতে হবে, কেন শোভন সিগারেট খাচ্ছে, কি এক্সারসাইজ শোভনের করা উচিত, এইরকম মানে একজন অভিভাবক হিসেবে যেরকম হয় সেরকম কথা। সেই হিসেবে না আমি রাজনৈতিক দিক দিয়ে বরঞ্চ মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছিলাম অনেক আগে। আমার মনে আছে এখনো যখন মমতা ব্যানার্জি হেঁটে শপথ নিতে যাচ্ছে, মানে আমি টিভির সামনে তখন কেঁদেই যাচ্ছি। আমার মনে হচ্ছে এই দিনটার জন্য মহিলা কত মার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে, অ্যান্ড দ্যাট ইন্সপায়ার্ড মি টু ফাইট। আচ্ছা, ঠিক এখানেই জানতে চাইবো, এখনকার যে পলিটিক্যাল ক্লাইমেট, সেখানে একজন, মানে একজন নয়, তোমার কাছে পাবলিক সার্ভিস এই কথাটা ঠিক কি অর্থ? দেখো, আমার আমার কাছে একটা খুব স্পষ্ট জিনিস আছে। আমার মনে হয় কি যে আমরা ফরচুনেটলি এমন একটা রাজ্যে থাকি যেখানে অনেকগুলো জনমুখী নীতি আছে। হ্যাঁ? তো এই নীতিগুলোর কিন্তু উপকার যে মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া উচিত, সেটা সবসময় যে যাচ্ছে তা নয়। তার জন্য আমরা সবসময় কি করি, ক্রিটিকের ভূমিকায় থাকি যে এইটা হচ্ছে না। হুম হুম তো আমার কাছে না পাবলিক সার্ভিস হচ্ছে এটা হচ্ছে না নয়, এটা হতে হবে হুম হুম এবং মানুষের কাছে পৌঁছতে হবে। আমি সবসময় এটা আগেও বলেছি যে যখন ওই করোনার সময় লোককে ওই ১ প্যাকেট খাবার দিয়ে একটা হুম। ছবি তুলতো না, আমার খালি মনে হতো যে সোশ্যাল সার্ভিস করার জন্য একটা ক্যামেরাম্যানের প্রয়োজন পড়ে না। হ্যাঁ? মানে আমি ১ম যে ডিসিশনটা নিয়েছিলাম হচ্ছে যে টু ডাবল দ্য স্যালারি অফ অল মাই ডোমেস্টিক পিপল, হ্যাঁ? যারা আমাদের সাহায্য করতো। কেন আমার মনে হয়েছিল যে তাদের বাড়ির লোকেদের চাকরি চলে গেছে। একদম, তুমি বাড়ি থেকে শুরু আমি করেছিলে। একদম চ্যারিটি শুড বিগিন অ্যাট হোম। তো আমার কাছে না পাবলিক সার্ভিসটা ওইজন্য একদম ১ম কথায় যেটা মাথায় আসে যে আমার পাশের মানুষটিকে দিয়ে আমি শুরু করব দ্যাট সার্ভিস। পাবলিক অ্যাকচুয়ালি মিনস দ্য লার্জার মাস অফ পিপল এবং তাদের কাছে পৌঁছে যাওয়া, তাদের নিডটা বুঝে তাদের কাছে পৌঁছে যাওয়া। আমার ভাষণ দিয়ে কারোর কোনো জীবন ইমপ্রুভ করবে বলে আমি বিশ্বাস করি না। আর আমি সত্যিকারের কাজে অনেক বেশি বিশ্বাসী। তো আমার কাছে এখনো মনে হয় যে রাজনীতিতে আমি এসেছি হচ্ছে সেই কাজগুলো করার জন্য। আমার নিজের সন্তানকে বড় করাটা যদি আমার প্রাইমারি দায়িত্ব থাকে, তাহলে রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমার ১ম দায়িত্ব হচ্ছে আমার সহনাগরিকরা ঠিকভাবে আছে কিনা সেইটাকে দেখা। তো ফর মি মাই পাবলিক লাইফ মিনস দ্যাট। আচ্ছা, এখন যদি রাজ্যের পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার একটা কিছু যদি পরিবর্তনের সুযোগ পেতে বা সুযোগ পাও, তাহলে কি পরিবর্তন করতে চাইবে? দেখো, আমার খুব মনে হয় কি যে শিক্ষা জগৎটাকে না অহেতুক একটা ভীষণ ঘেঁটে যাওয়া অবস্থায় আছে। আমার আহ, একটাই স্বপ্ন হচ্ছে যে যখন তৃণমূল দল ক্ষমতায় এসেছে তখন আমরা শিক্ষা জগৎ নিয়ে একটা নতুন স্বপ্ন দেখেছিলাম যে রাজনীতি মুক্ত একটা পরিবেশ হবে যেখানে শুধুমাত্র মেধা আর কোয়ালিটি ম্যাটার করবে, এখানে পলিটিক্যাল আইডেন্টিটি ম্যাটার করবে না। হুম হুম যেভাবে দুর্নীতি করাল ছায়া একেবারে রাজনৈতিক জগতের একটা বিচ্ছিরি অনুপ্রবেশ ঘটে গেছে যে কোনো মানুষের মানে কুকর্মের ফলেই হোক, আমার একটাই পরিবর্তন মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় একটা স্থিতাবস্থা ইমিডিয়েট আসা দরকার। এই ডোলড্রাম আমার মানে ভীষণ কষ্ট দেয়, জানো তো, যে কিছু মানুষ রাস্তায় সর্বক্ষণ আন্দোলন করছে, আবার কিছু মানুষ চাকরি পেয়েও হারিয়ে ফেলছে। এই যে সবসময় একটা অনিশ্চয়তা আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করছে না, তার ভিকটিম একটা প্রজন্ম হবে। সেইটার থেকে যদি মুক্তি পাওয়াতে পারি তাহলে একটা বড় জায়গা হবে আমার জন্য। আচ্ছা, তোমার কি মনে হয় তোমাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি মিসকনসেপশন রয়েছে?
দেখো, একটা একটা কনসেপশন, এটা মিসকনসেপশন বললো না, আবার তারা খুব রেগে যাবে আমার আচ্ছা, ক্রিটিকরা, আমি আচ্ছা, তাদেরকে দুঃখ দিতে চাই না। আচ্ছা। কিন্তু এই যে একটা কথা মাঝে মাঝেই লোকে বলে না যে অন্যের ঘর ভেঙে দিয়েছি, এই একটা ধারণা আমার মনে হয় যে খুব স্পষ্ট হওয়া দরকার যে কেউ না কারোর ঘর ভাঙার মতো জায়গা থাকে না। ঘরগুলো শক্তপোক্ত হলে সেখানে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে না। যারা এই কথাগুলো বলেন তারা মাঝে মাঝে যদি একটু বিশ্লেষণ করেন, আমি আমার কথার পরেও কিছু বদলাবে না, তারা আমাকে সেটাই বলবে। কিন্তু যেহেতু তুমি প্রশ্নটা করলে, আমার খালি মনে হয় কি যে শোভনের যে ঘরটা ছিল সেটা আদৌ ছিল কিনা সেটা যদি প্রশ্ন করে, তাহলে দেখবে যে ঘরটা কারোকে ভাঙতে হয়নি, ঘরটা এমনিই ভেঙে গেছিল। হ্যাঁ, এই মিসকনসেপশনটা আমাকে পীড়া দেয়, কারণ আমি শোভনের জীবনে অনেক পরে এসেছি ওর ঘর ভাঙার। সেইটা লোকে কিছুতেই মেনে নেয় না, কারণ মানতে চায় না। একটা মহিলাকে আফটার খুব ভালো লাগে, মহিলাদেরকে নিয়ে চর্চা করতে ভালো লাগে, তার উপর আবার মহিলা যদি নিজে এত কিছুর পরেও যদি সাজগোজ করে বেরোয়, সে যদি আবার কথাবার্তা বলতে পারে, তার স্বাধীন জীবনযাপন করতে পারে। কিন্তু তুমি, তোমার প্রশ্ন ধরে একটা কথা বলি যে এই মিসকনসেপশনটা যেমন একদিকে দাঁড়িয়ে আছে না, আর একটা দিকে একটা রেনবো আছে। আমি তোমায় বলি যে আমাকে নিয়ে যে প্রচলিত কথাগুলো রটিয়েছিল তাতে কিন্তু মহিলাদের মধ্যে আমার খুব আনপপুলার হয়ে যাওয়া উচিত, হুম, হুম, এবং লোকের কাছে একটা নিশ্চয়ই তাদের দৃষ্টির মধ্যে একটা তির্যক জিনিস, রেসপেক্ট হারানোর একটা হুম, জায়গা হুম, থাকতে পারত। হুম, আমি গত 8 বছরে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি মেয়েদের কাছ থেকে। আমি একেবারে প্রত্যন্ত গ্রামে গেছি। সেখানেও আমাকে লোকে আমার এই যুদ্ধটাকে জয়ী হওয়ার জন্য সবসময় একটা এনকারেজ করেছে। আবার শহুরে মহিলারা তো নিশ্চয়ই একটা যেহেতু স্বাধীন জীবনে সবসময় বিশ্বাসী, তারা হয়তো বলেছে যে এইসব কনস্ট্রাকশন এ বিশ্বাস করবেন না। কিন্তু আমার এখনো একটা দিনের কথা খুব মনে পড়ে যে আমি বীরভূমে গেছি একটা প্রচারে। আর তারপরে আমাকে বলছে কঙ্কালীতলায় পুজো দিতে যাবো। তো কঙ্কালীতলায় একটু নিচু হয়ে হুম, যেতে হুম, ঢুকতে হয়। তো আমি বাইরে পুজোর থালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো একজন প্রায় ৭০ ঊর্ধ্ব মহিলা, হ্যাঁ? তো বেরোচ্ছেন, আমার দিকে তাকিয়ে বলছে, "আরে কি দেখলাম!" বাট এই দেখাটা কিভাবে উনি বলতে চাইছেন সেটা তো আমি জানি না। তো আমি দেখলাম মিডিয়ার আলো সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে যে নেক্সট স্পট, এবং আমিও কিন্তু না তাকিয়ে আছি মহিলার দিকে। আমি বলছি আমি ভেতরে মাকে দেখলাম, আর বাইরে মায়ের শক্তিধারী একজন মাকে দেখছি। তোমাকে দেখে যে আমার কি ভালো লাগছে বলে না উনি আমাকে না জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছেন। হ্যাঁ? আমি তখন সুজাতা বুঝলাম যে আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা স্বাধীন সত্তা আছে। কেউ সেটা প্রকাশ করতে পারে, কেউ তার জন্য লড়তে পারে, কেউ পারে না। কিন্তু দিনের শেষে যাদের মধ্যে আমাকে আনপপুলার করার চেষ্টা করলো, আমি শোভনকে বলি যে এতে আমার একটাই জিনিস নষ্ট হয়েছে, যে আগে বেরোলে বেশ ছেলেরা খুব সেলফি তুলতো, কিন্তু এখন সেলফি তোলার ভিড়ে বরঞ্চ মেয়েদের মধ্যে আমি বেশি থাকি। তো শোভনও এটা খুব নোটিস করে। শোভন বলে যে মহিলারা তোমার ব্যাপারে, কিন্তু আমি বললাম যে এটা একটা খুব বড় জিনিস, বুঝেছো, আমি খুব সেফ জায়গায় আছি। যে আমি যখনই কোথাও বেরোই, তো ধরো কারো বাড়ি গেছি, আমার মিসেস কিন্তু আপনার খুব ফ্যান, আপনার সঙ্গে একটা ছবি তুলবে। তো আমি ভাবি যে এই ছবি তোলাটা কিন্তু আসলে বৈশাখী ব্যানার্জির সঙ্গে ছবি তোলে না, ওরা একটা স্পর্ধাকে ভালোবেসেছে, যে সাহসটা আমি দেখাতে পেরেছি। এবং আবার বলি এই সাহসটা আমার নয়, এটা হচ্ছে শোভনের সাহস, যেটা আমার মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হয়। আমি একা এখনো খুব দুর্বল। আমি তো বলি যে শোভন আমাকে খুব ডিপেন্ডেন্ট করে দিয়েছে। আমি একসময় খুব স্বাধীন ছিলাম। আমাকে আমার বাড়িতে সবাই বলতো যে আমি বাড়ির ইঞ্জিনিয়ার, টিভি খারাপ হয়েছে আমি টুক করে ঠিক করে দিলাম। এখন আমি একটা চ্যানেল চেঞ্জ করতে যাই না। ও যখন প্রথম দিন অফিসে যাচ্ছে না, আমি ওকে বললাম তুমি টিভিটা চালিয়ে দিয়ে যাও, আমার মনে হবে যে কেউ আছে বাড়িতে, আর আমি ওই চ্যানেলটাই দেখতে থাকবো তুমি যতক্ষণ না ফিরছো, কারণ আমি নেক্সট চ্যানেলটাই যেতে জানি না। আচ্ছা, সো ইটস লাইক দ্যাট, যে ও আমার কাছে না সেই রকম একটা মানুষ যার কাছে সব রকম আবদার করা যায়, কিন্তু দিনের শেষে গিয়ে ও তোমাকে বুঝিয়ে দেবে যে হি ইজ ক্লাস অ্যাপার্ট। ও আসলে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে না কনস্ট্যান্ট শিখিয়ে যায়। তো আমি ওই জন্য টিচার্স ডে তে আমি যদি ভ্যালেন্টাইন্স ডে ভুলেও যাই, টিচার্স ডে তে আমি ওকে উইশ করতে ভুলি না, তাই? বিকজ হি ইজ মাই বেস্ট টিচার। ইয়েস, Wow. ইয়েস, ইয়েস, দ্যাট ওয়ে আই এম সো ফরচুনেট। আচ্ছা বৈশাখীতে এবারে আমরা একটু র্যাপিড ফায়ারে যাই, একদম ফাস্ট। একদম। তোমার কাছে এম্পাওয়ারমেন্ট কি? এম্পাওয়ারমেন্ট এক এক কথায় আহ, বলা মুশকিল, জানো এটা। ইটস 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 আ ফিলিং।
লাইক You feel you are free from all inhibitions. That's all. তুমি কি নাইট মানে আর্লি বার্ড নাকি নাইট আউল? I'm a night owl, complete night owl. সকালে ওঠা হয় না? কিন্তু তার সঙ্গে আমার মেয়ে স্কুলের জন্য সকালটাও উঠতে হয়, বাট উঠতে ইফ হয়। ইউ লিভ মি উইথ অ্যান অপশন আইল স্লিপ লেট, মানে আইল স্লিপ লেট অ্যান্ড ওয়েক আপ ভেরি লেট, মানে সেটা হচ্ছে Okay. আমার সিম্পল থিওরি। কারণ আমি আসলে না সারা জীবন রাত জেগে পড়াশোনা করেছি, সো এখন আমার মেয়ে রাত জাগে, তো ওর পড়াশোনা শেষ করে ওর রাত্রি 2টোয় শোয়। এবার ওর 2টো শোয়া মানে আমি আরো 4টে অব্দি ওর পড়াশোনা চেক করি, তারপর আমার শুতে শুতে প্রায় ভোরবেলা হয়ে যায়। বাট আমার মেয়ে আবার সকালবেলা বেরিয়ে যায়, তো আমাকে উঠতেই হয়, সো আই গেট ভেরি লিটল টাইম টু স্লিপ। কিন্তু যদি তুমি আমার স্বাধীনতা দাও, আই অলওয়েজ বি আ নাইট আউল। চা, কফি না সামথিং স্ট্রঙ্গার? আমার ভীষণ ভালো লাগে দুধ চা উইথ লটস অফ এলাচ অ্যান্ড আদা। ওকে। এমন কোনো একটা বেঙ্গলি ডিশ যেটা তুমি কখনো না বলতে পারো না? দেয়ার আর সো মেনি, বাট মাটন, পাঠার মাংসের ওই লাল ঝোলটা আমার ভীষণ ভালো লাগে। এমন কোনো একটা বই যেটা তুমি বারবার পড়তে ভালোবাসো এবং পড়ো? আমি পারহ্যাপস রবীন্দ্রনাথের সবকিছু বারবার পড়তে ভালোবাসি, এবং সেগুলো আমি সবসময় নতুন করে তার থেকে রসদ পাই। ওকে। ওয়ান ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব ইউর টিচিং স্টাইল? অ্যানালিটিক্যাল। ওকে। ইফ নট এডুকেশন, হোয়াট ক্যারিয়ার উড ইউ চুজ? পারহ্যাপস আই উড হ্যাভ বিন আ লয়ার। লয়ার? ওকে। তোমাকে সব থেকে কোন জিনিসটা বেশি মোটিভেট করে যখন তুমি লো থাকো? আমার মেয়ের হাসি। ওয়াও। আচ্ছা, এটা আরেকটা আমার মনে হয়েছে, এটা তোমাকে জিজ্ঞেস করতেই হবে। হাউ মেনি শাড়িজ তোমার ওয়ার্ড্রোবে রয়েছে? I'm very bad in maths. দেখো, আমি শাড়ি পরেছি হচ্ছে 12 বছর বয়স থেকে, হ্যাঁ, এবং 4 বছর বয়সে আমার মা আমাকে যে প্রথম শাড়িটা দিয়েছিল সেটাও আমার কাছে কিন্তু আজও সযত্নে আছে। তো আই প্রিজার্ভ এভরিথিং সো ওয়েল। আমার শাড়ির জন্য আমাকে একটা বাড়ি কিনতে হয়েছে, যাতে ওখানে রাখতে পারি। শাড়ির জন্য কারণ বাড়ি? হ্যাঁ, মানে What a আমাকে tagline! আমাকে ওই ফ্ল্যাটটা কিনতেই হলো, কারণ আমি বললাম যে দেখো আমার যখন একটু টাকা জমেছে তাহলে ওই ফ্ল্যাটটা কিনবো। তোমার খুব মুখ করছো যে বাড়ির সব ওয়ার্ড্রোবে আমার শাড়ি থাকে। শোভনের বক্তব্য নাকি শোভনের জামা কাপড় রাখার জায়গা পাচ্ছে না। আচ্ছা। তো আসলে সেটাই ঠিক, মেয়েকে আর ওকে এত অল্প জায়গা দিয়ে আমার শাড়িতে সব জায়গা ভরে যায়, হ্যাঁ। তো ওই জন্য আমরা একটা ছোট ফ্ল্যাট কিনলাম যেখানে আমার সব জিনিসপত্র থাকে, আমি সেটাকে আবার নিয়ে আসি, কারণ আমি হচ্ছে রাউন্ডসে পড়ি, হ্যাঁ, মানে এইটা যদি এখন পড়ি তাহলে আবার একটা নেক্সট রাউন্ডে আসার আগে অন্য শাড়ি পরবো। মোটামুটি 3-4 বছরে ওটা আর মানে আসে। আবার রিপিট করবে মনে না হয় না, আর কি। মানে হ্যাঁ, মানে আগামী repeat করার 7 জায়গাই বছরে নেই। repeated 7 হবে। বছরেও রিপিট হচ্ছে না। গুড। এখন কোন গানটা তোমার রিপিট সং এ রয়েছে, বারবার শুনছো? এখন না, আমার সবসময় ভীষণ ভাল লাগে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু মা চলে যাওয়ার পর না আমার ভীষণ গানটা ফিরে ফিরে আসে, নয়ন তোমায় পায় না দেখি। আহা, কি অপূর্ব গানটা। আচ্ছা, এমন কোনো একটা অ্যাপ যেটা ছাড়া তুমি থাকতেই পারো না? আমি ভীষণ খুব একটা ফোন পার্সন নই, কিন্তু তাহলে হোয়াটসঅ্যাপ হবে আর কি। ওটাই সবচেয়ে বেশি দেখতে হয়, কারণ শোভন বাইরে যায় আবার, তো কতক্ষণে ও কি লিখছে সেটা ফলো না করলে বকুনি খাওয়ার ভয় থাকে, আর মেয়ের পড়াশোনাটা থাকে হোয়াটসঅ্যাপের মধ্যে, তো ওই জন্য হোয়াটসঅ্যাপটাই বোধহয় দেখি সবচেয়ে বেশি। আচ্ছা, বকুনি খাও? হ্যাঁ হ্যাঁ, ও বাবা, খুবই খাই। ভুলে টুলে গেলে দুজনেই বকে। এখনো পর্যন্ত লাইফে সব থেকে বিগেস্ট রিস্ক কি নিয়েছো? টু কাম আউট অফ মাই ওন হাউস। ট্রু। পাহাড় বেশি ভালো লাগে না সমুদ্র? সমুদ্র, অল টাইম। বই না পডকাস্ট? বই। পডকাস্টে রাখলাম আমার এটা না, জন্যই। পডকাস্টে আমি বলবো কি জানো, পডকাস্টটা এখন আমার খুব ইন্টারেস্টিং একটা জায়গা লাগে। আমার মনে হয় যে দেখো, আজ থেকে 10 বছর আগে আমরা এটা ভাবতে পারতাম না, হ্যাঁ, মানে তখন এটা একটা নতুন অ্যাভিনিউ, এটা মানে বই টইকে ছাপিয়ে যাবে অনেক বেশি। তার কারণ হচ্ছে এত লাইভলি একটা স্পেস, তো বই তো ওয়ান ওয়ে ট্রাফিক, তোমাকে ইমাজিন করতে হবে, and you are so real, so you have unleashed everything already. So the podcast will be the next in thing for I think generations to come. এক্স্যাক্টলি। ইনস্টাগ্রাম না টুইটার?
দুটোর একটাতেও নেই, বিশ্বাস করো। আই এম এ ভেরি ভেরি আনস্যাভি পার্সন ইন দিস সেন্স। আমার ফেসবুকটায় লোকে অনেক সময় ভাবে যে আমি বোধহয়, মানে আমাকে লেখে আপনি কি রিয়েল বৈশাখী ব্যানার্জি, কারণ হয়তো আমি 7 মাস পরে হঠাৎ রিয়েলাইজ করলাম আমি ফেসবুকে কিছু পোস্টই করিনি। তারপরে হঠাৎ করে করলে হয়তো দু একটা। তখন আমি প্রচুর করি, তখন আমি বসে বসে ভাবি যে আজকে আমার সময় আছে, আজ আমি করবো। সো ইটস জাস্ট দ্যাট না, আমি ঘরের কাজগুলো করে আর সময় পাই না। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আমাকে যখন লোকে, আমাকে একজন খুব কনফিডেন্টলি বললো তোমাকে ইনস্টাগ্রামে আমি ইয়ে করেছিলাম, লাইক করেছিলাম, তুমি দেখেছিলে? আমি বললাম ইনস্টাগ্রামে আমি নত দেখলাম আমার নামে খুলেও রেখে দিয়েছে আমার ছবি টবি দিয়ে। তখন আবার আমাকে ওটাকে ডিঅ্যাক্টিভেট করাতে হলো। সো when people see my profile, better check it out with me যে ওটা আমি কিনা। আচ্ছা, সোলো ট্রাভেল না গ্রুপ ট্রাভেল? অলওয়েজ এ গ্রুপ ট্রাভেল মাগো। সোলো তো আমি, আই এম নট আ সোলো পার্সন অ্যাট অল। আমার বাড়িতে যদি শোভন যে বেরিয়ে যায় তখন তো মানে প্রথমে মেয়ে স্কুলে যায়, তারপরেই শোভন বেরোয়। তো আমি তো ছোট ছোট হাঁকে প্রায় ঘুরে বেড়াই। ওর মা ওকে এতবার স্মরণ করে না যতবার আমি বলি আর কি। আমি ভীষণ একা থাকাটাকে আমি ভয় পাই, আমি ভাল লাগে না একদম। ক্লাসিক্যাল মিউজিক আর পপ? বোথ। আই লাভ মিউজিক। মানে আমার মেয়ে বলে চাইনিজ গান শুনলেও আমার মা দারুণ আনন্দ বোধ করে। তো আই লাভ মিউজিক। এখন যখন তোমার সঙ্গে কথা বলছি বা তুমি আমার সঙ্গে কথা বলছো, কোন ওয়ার্ডটা বা কোন সেন্টেন্সটা তোমার হঠাৎ করে মাথায় আসছে? I always have one word which comes back to my mind again and again. That is love. There's no cure, মানে nothing cures more than love. যদি তোমার লাইফের একটা ট্যাগ লাইন দিতে হতো, কি দিতে? Never a victim, always a warrior. Wow. সব ইন্সপায়ারিং কথা কিন্তু শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, তোমার আর শোভনদার মধ্যে ঝগড়া হলে কে আগে সরি বলে? শোভন তো একদম বলে না, আমি বলি না, কিন্তু যেহেতু দোষগুলো আমি করি কাজে বুঝিয়ে দিই আমি সরি আর কি। কিন্তু মুখ দিয়ে সরি বলার আগে বোধহয় আমি মরে যাবো। আমি ভীষণ ইগোইস্ট ইন দ্যাট সেন্স। আমি ওটাকে সহজ করার জন্য মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ করি, মানে এ ঘর থেকে ও ঘরে হয়তো কখনো কখনো বাজে কথা বলে সরিটা বেরিয়ে এসেছি। হোয়াটসঅ্যাপেও যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা শোভন জানে, আর দেখেই না খুলে। আচ্ছা। বলে কি হবে ওসব লিখে ইংরেজি শব্দ যেটাকে ফিল করো না ভেতর থেকে। তো ইটস লাইক দ্যাট। শোভনদার সঙ্গে সম্পর্কের স্ট্রেংথ আমি জিজ্ঞেস করেছি, এক কথায় কি বলবে? ভালোবাসা। জীবনে কি পেয়েছো আর কি হারিয়েছো? ভালোবাসা পেয়েছি, ভালোবাসার মানুষ হারিয়েছি। মেয়েকে নিয়ে কি স্বপ্ন দেখছো? মেয়ের জীবন আর যাই হোক আমার মতো না হোক। ওকে, একটু ইলাবোরেট করো। দেখো আমি খুব চাই আমার মেয়ে না খুব অ্যাজ এ পার্সন শি ইজ ভেরি লাভিং অ্যান্ড ভেরি পিওর। তো আমি চাই আমার জীবনে যে ঝড়গুলো গেছে ও যেন প্রথম থেকে শোভনের মতো কাউকে পায় যে ওকে আগলে রাখবে। ও একদম ফুলের মতো। আমি না, ও যখন কনসিভ করেছি তো আমি একটা রেড রোড দিয়ে যাচ্ছি আর আমার সঙ্গে একজন অ্যাডভোকেট যাচ্ছে। আমি বলছি আচ্ছা এই ফুলগুলোর কি নাম? তো উনি আমায় বললেন এগুলো মহুল ফুল। তা আমি বললাম আমার মেয়ের নাম না মহুল রাখবো যদি হয় মেয়ে। তা ও বলছে কি করে কনফিডেন্ট হলে? আমি বললাম, আমি ছেলে পছন্দ করি না, আমার মেয়েই হবে। তো ইনসিডেন্টালি ও হওয়ার আগে পর্যন্ত আমার যিনি সার্জারি করেছেন তার সব ছেলে হয়েছে, ঠিক আছে, তার হাতে। তো উনি খুব অ্যাপোলজেটিক পেতে বললেন যে জানিস তো কালকে অব্দি সব ছেলে হয়েছে। আমি বললাম বিশ্বাস করুন ডাক্তারবাবু, আপনি যদি বলতেন তোমার একটা ছেলে হয়েছে আমি হার্ট ব্রোকেন হয়ে যেতাম। তো ও মেয়ে হয়েছে, আমার যেমন ওকে দেখেই মনে হচ্ছে ও মহুল। ও একটা ফুলের মতো নিষ্পাপ। আমি ভীষণ চাই ওকে, শোভন যেমন আমাকে আগলে রেখেছে, জীবনের ওঠাপড়াগুলো আমাকে একদম বুঝতে দেয় না, সব অবস্থায় শক্ত হাতে ধরে আছে, ওই রকম একটা মানুষ ওর জীবনে প্রথমেই আসুক, যাতে ওকে কখনো কোথাও থেকে আঘাত পেয়ে বেরিয়ে এসে একটা আশ্রয় না পেতে হয়। একদম। তোমার কাছে ভালোবাসা কি? একদম নিঃস্বার্থ ডেডিকেশন আর কমিটমেন্ট। একটা রাজনীতির তোমার জগৎ রয়েছে, একটা ব্যক্তিগত জগৎ রয়েছে। রাজনৈতিক জগৎ সবাই জানে, মোটামুটি মিডিয়ার দৌলতে সবাই জানে। ব্যক্তিগত জীবনে তুমি কিরকম? ভীষণ প্রাইভেট, ইমোশনাল? এক্সট্রিমলি ইমোশনাল। সেটা কি অলওয়েজ তোমার কি মনে হয় পজিটিভ? না না, ইট ইজ ভেরি নেগেটিভ। আমি আমি বিশ্বাস করি মানুষের আমার মতো ইমোশনাল, আমার মতো সেন্সিটিভ না হওয়া উচিত। আমি আই এম ভেরি ওভার সেন্সিটিভ। আমার ছোট্ট কথায় কান্না পেয়ে যায়, যে ওই কথাটা অনেক সময় হয় না যে বড় একটা চড়েও হয়তো অত লাগলো না যতটা একটা ছোট্ট কথায় লেগে যায়। আমার ওইটা সমস্যা ভীষণ বেশি, যো আই ডোন্ট এক্সপ্রেস। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমায় যারা ভালোবাসেন, আমাদের যারা লিসনার্স রয়েছেন বা যারা দেখেন আমাদের পডকাস্ট,
মহুলকে, তোমাকে, শোভনদাকে যারা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন বা সকলে যারা তোমায় ভালোবাসেন তাদেরকে কি বলবে? একটাই জিনিস বলবো যে ভালোবাসার থেকে বড় ওষুধ পৃথিবীতে কিছু নেই। তো একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন ঘৃণা, যখন একটা মাইন্ডসেট, সবসময় একটা নেগেটিভ মাইন্ডসেট, মানুষকে সবসময় একটা স্মার্টফোন এসে যাওয়াতে আমরা সবসময় একটা বিচার সভা বসাই, একটা খাপ পঞ্চায়েত বসাই। সেটা না করে না আরো একটু সংবেদনশীল হয়ে সমবেদনা নিয়ে যদি মানুষকে দেখা যায়, তাহলে পৃথিবীটা আরেকটু সুন্দর হবে। আর আমি চাই আমার এই অনুষ্ঠান যারা দেখছে, সুজাতার এই অনুষ্ঠান যারা দেখে, আমি জানি তারা সবাই খুব সুন্দর মনের মানুষ, তারা সব সময় ভালো থাকুক আর এরকম সুন্দর থাকুক তোমার মতো। তোমার মতো আমাদের মতো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। সুজাতা, তবে এখানেই শেষ করব না, কারণ বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে তোমার জন্য। এটা তো জানতাম না, কিন্তু ট্রাস্ট মি, আমি মিষ্টি ভীষণ ভালোবাসো তো, ব্যাস তাহলে তো কথাই নেই। সো থ্যাংক ইউ বাঞ্ছারাম, আমাদের গিফটিং পার্টনার বাঞ্ছারাম, তার তরফ থেকে একটা হ্যাম্প। থ্যাংক ইউ। সেকে দিয়ে থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য, মোস্ট ওয়েলকাম। কিন্তু তোমাকে এইটা নিতে নিতে একটা গল্প শুনতে হবে প্লিজ। তাহলে এটা রেখে তারপরে গল্পটা শুনি। শিওর। আমি যখন ছোট ছিলাম না, তো তখন কিন্তু বাঞ্ছারামে এত দোকান এত জায়গায় হয়নি। হ্যাঁ, তো মার অফিসের কাছে একটা বাঞ্ছারাম ছিল, এবং সেখানকার যেই প্যাকেটটা আসতো আমরা এত আনন্দিত হতাম যে কি এসেছে সেটার মধ্যে। তো ওটা আমাদের কাছে একটা বিগ বক্স অফ সারপ্রাইজ ছিল। ঠিক আছে, মানে মা নিয়ে আসতেন। তো আমরা সেখান থেকে ধরো কখনো মিষ্টি হয়তো এলো, কখনো পরোটা, এই সমস্ত তো হতো। আমার ছোটবেলা থেকে দুটো অ্যাম্বিশন ছিল, তুমি আমাকে জিজ্ঞেস করলে এটা আমার তখন বলা উচিত ছিল। আমি বলতাম যে মা, আমি বিয়ে করলে একটা রোলওয়ালাকে করবো বা একটা মিষ্টিওয়ালাকে। হ্যাঁ, এবং আমার মা বলতেন যে আমার জামাই শেষে এইরকম হবে। আমি যেদিনকে প্রথম বাঞ্ছারামে ঢুকছি, যেটা আমাদের দক্ষিণ কলকাতায় হয়েছে আমার বাড়ির কাছে, আমি তো জাস্ট পাটা দেবো, তখন পেছন থেকে আমার বন্ধু বলছে, মনে আছে তো, জামাই কিন্তু মিষ্টিওয়ালা হবে। আর আমি ঢুকে দেখছি বাঞ্ছারামের মালিক দাঁড়িয়ে। আমি বলছি, আস্তে কথা বল, এখানে আমার লোকজন হয়তো চাঁদা দিয়েই পেটাবে। তো মিষ্টিওয়ালাকে বিয়ে না করলেও আমার একটা জিনিস ভীষণ এখনো আছে মনে, যে আমি তখন জাস্ট কলেজে পড়ি, তখন আমার পাড়ায় একটা মিষ্টি দোকানে আমি খুবই মিষ্টি কিনতে যেতাম। তো ভদ্রলোক আমায় বলছে, মা, তোমার মা কবে বাড়িতে থাকেন? তো আমি বললাম যে ওই তো শনি রবিবার থাকে। তো একদিন একটা রবিবার আমি এরকম দেখছি, আমার মা বলছে, না না, এখন তো আমার মেয়ে পড়াশুনো করছে। আমি বলছি, বাবা কে এলো? তখন আমি দেখি সেই মিষ্টিওয়ালার ছেলে MBA পাশ করে এসছে, এবং উনি সম্বন্ধ নিয়ে এসছেন। তো ইফ ইউ ড্রিম, ইউর ড্রিমস মাইট কাম ট্রু। একদম। ইনসিডেন্টালি মিষ্টিওয়ালাকে বিয়ে করা হয়নি, কিন্তু মিষ্টি, আই এম ম্যারিড টু মিষ্টি। আই এম সো মাচ আ মিষ্টি পার্সন। হ্যাঁ, সবাই আমাকে যখন বলে যে কেন মিষ্টি খাও, আমি বললাম যারা খায় না তারা বুঝবেই না যে আমরা ঈশ্বরকে কেন মিষ্টি নৈবেদ্য দিই। মিষ্টি, তাই না? এটা তুমি দেখো, কখনো আমরা ঝাল ঝোল ওগুলো দিই না, মিষ্টি দিই। অমৃত অ্যাকচুয়ালি মিষ্টির রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মিষ্টি মানেই বাঞ্ছারাম। থ্যাংক ইউ তোমাকে। দারুণ সময় কাটলো বৈশাখী, তোমার সঙ্গে অনেক বছর পর দেখা হলেও মনে হলো মানে কত গল্প হলো না, মানে আমাদের সময়টা তো সীমিত, তার মধ্যে অনেক। তার মানে সুজাতা আসলে বলছে যে আমরা একটা সেকেন্ড টাইম ফিরে আসবো নতুন গল্প নিয়ে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার। একদম। তবে আপনাদের সঙ্গে তো আমার প্রায় প্রত্যেক দিনই দেখা হচ্ছে নানান এপিসোড নিয়ে। তবে আজকের এই এপিসোডটি কেমন লাগলো, আড্ডা কেমন লাগলো বৈশাখীদির সঙ্গে, কারণ ওই রাজনীতিবিদ বা রাজনীতির আঙিনায় বৈশাখীদিকে অনেকেই ভালোবাসেন, তাকে পছন্দ করেন, কিন্তু ব্যক্তিগত জীবনে বৈশাখীদি কেমন সেটা নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন থাকে। আমরা মনে হয় খানিকটা ছুতে পারলাম। তবে আরো আড্ডা, আরো এপিসোড তো আসবে, তখন নিশ্চয়ই আবারও পাবো, এবং আরো অনেক আড্ডা জমবে বৈশাখীদির সঙ্গে। আপনারা সঙ্গে থাকবেন। পডকাস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।